প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সাথে আমি আছি আবু নাইম। আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে। কি পড়ব আমাদের এই ছবিগুলো একটু দেখো তো, দেখি তোমাদের ধারণাটা কেমন হয়। কোন গল্প বা কবিতার থেকে আজকে আমরা শুরু করতে পারি, দেখি তোমাদের ধারণাটা ঠিক হয় কিনা। আমরা এখানে একটা অসুরের ছবি দেখছি। রক্তে রঞ্জিত একটি হাত, অ আ ক খ অর্থাৎ বর্ণমালা 1952 সালের ভাষা আন্দোলনের একটা চিত্র এখানে প্রতিফলিত হচ্ছে। উদ্বাস্তুরা চলে যাচ্ছে, এরকম বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। গ্রেনেড, যেটা দিয়ে বোম ব্লাস্ট করার মতো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। কার? আশা করি তোমরা একটা ধারণা পাচ্ছ আজকে আমাদের আলোচ্য বিষয় কি। ছবিটা হলো কামাল চৌধুরীর লেখা। তোমাদের সিলেবাসের মধ্যে, পাঠ্যসূচির মধ্যে কোন বিষয়টা আছে? আমাদের আজকের পাঠ সাহসী জননী বাংলা। সাহসী জননী বাংলা, কামাল চৌধুরী। পাঠের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সে আলোচনার বিষয়টা হলো কবিতা। আমরা এর আগে শিক্ষণফল, কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, উল্লেখযোগ্য বানান, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা মোটামুটি এই বিষয়গুলো বেশ ভালো করে রপ্ত করেছ। আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখে একটু সুন্দর করে ভালো করে শিখে নেবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কবিতা। বইয়ের মধ্যে পৃষ্ঠা 301 নম্বর, বই খাতা কলম অবশ্যই হাতে আছে নাকি? বরাবর তোমাদেরকে বলে থাকি, যখনই তোমরা ক্লাসে বসবে সাথে সাথে বই খাতা কলম বিষয় তিনটা বস্তু তোমাদের হাতে থাকবে, কারণ এটা অপরিহার্য উপাদান ক্লাসের। অনেক সময় দেখা যাচ্ছে কি, একটা জিনিস বলছি, তোমাদের শুরু করতে করতে 2-1 মিনিট চলে যায়। সবসময় রেডি থাকবে যে বলার সাথে সাথে যেন শুরু করতে পারো। অনেকবার বলেছি যে কারেন্ট যেখানে থাকে, সুইচ টিপলে যেরকম সাথে সাথে আলো জ্বলে অথবা অফ হয়ে যায়, তোমাদের কার্যক্রমটা হবে ঠিক সেরকম। আচ্ছা, 301 পৃষ্ঠে আমরা কবিতাটি দেখো, সাহসী জননী বাংলা। তোমাদেরকে কিন্তু এর আগে বলেছিলাম যে অন্তত 3-4-5 বার কবিতাটা পড়বা, এমন করে যেন একটা লাইনের পরে আর একটা লাইন তুমি বলতে পারো। এরকম করে যদি না পড়ো, সেক্ষেত্রে কবিতাটা আসলে বুঝতে একটু কঠিন হবে। আর যত এরকমটা পড়বে তত তোমাদের জন্য সুবিধা। তোমাদের অসুর নৃত্য, ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। কি কঠিন শব্দ, কি কঠিন কথা। প্রথম কথা হলো সাহসী জননী বাংলা, কবিতাটির নাম লিখেছেন কামাল চৌধুরী। প্রথম দেখো যে তোদের অসুর নৃত্য। তোমরা অনেক সময় সিনেমাতে দেখবা, সিনেমায় যখন ভিলেন নায়ক বা নায়িকাকে আটক করে, অথবা নায়ক নায়িকার বাবা মা বা রিলেটিভস, কাছের কাউকে যখন আটকে রাখে, তখন দেখবা তাদেরকে সামনে নিয়ে নায়ক ভিলেনের যে অট্টহাসি, সেই অট্টহাসিটা তোমরা অনেক সময় হয়তো সিনেমাতে, নাটকে দেখে থাকবে। ঠিক সেই রকম অসুর একটা চরিত্র এখানে। সেই অসুরের সাথে তুলনা করা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে। তো তারা যখন বাঙালিদেরকে অত্যাচার নির্যাতন করেছে, তারা যখন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়া, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা, এমন কোনো হীন কাজ নেই যা তারা করেনি। শুধু তাই নয়, এগুলো করেছে আর তারা তখন উচ্ছ্বাসে, আনন্দে, অট্টহাসিতে ফেটে পড়েছে তখন তারা।
তো সেই অট্টহাসি, তাদের সেই আসরিক নৃত্য, ঠাঠা হাসি, সেগুলোকে ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দেওয়া মানে কি? প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, লড়াই সংগ্রাম করে বিজয়কে ছিনিয়ে আনার মতো যে অবস্থা ছিল সেটা করেছে। তোদের রক্তাক্ত হাত মসৃে দিয়েছি 9 মাসে। আমাদের যুদ্ধটা চলেছিল 9 মাস। 1971 সালের যে মুক্তিযুদ্ধ সেটা চলেছিল 9 মাস। সেইখানে তাদের যে রক্তাক্ত হাত, অর্থাৎ আমাদেরকে যে খুন করেছে, হত্যা করেছে, আমাদেরকে জখম করেছে, আমাদের রক্তে তাদের হাত যে রঞ্জিত হয়েছিল, সেই রক্তাক্ত হাত মুছড়ে দেয়া মানে কি? অর্থাৎ হাতটাকে ভেঙে দেয়া, মস্কে দেয়া, বিকলাঙ্গ করে দেয়া। অর্থাৎ তোরা আমাদেরকে মেরেছিস, আমরাও তোদেরকে ছেড়ে দেইনি। আমরা তোদেরকে সেই উচিত শিক্ষা দিয়েছি। সেইটাই এখানে মূলত বলা হয়েছে। তোদের অসুর নৃত্য, ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুছড়ে দিয়েছি 9 মাসে। চিরকবিতার দেশ, ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায় ভীতু। এখানে দেখো, চিরকবিতার দেশ বলতে দুইটা বিষয় কিন্তু এখানে উদ্দেশ্য করা হয়। একটা হলো এরকম, চিরকবিতার দেশ, কবিতার যে বৈশিষ্ট্য, নরম, কোমল, শ্যামল, প্রাকৃতিক যে উপাদান, প্রকৃতির যে সৌন্দর্য, সেই নরম, কোমল, কমনীয়তা, মোহনীয়তা বাঙালির চরিত্রের মধ্যে। এটা একটা বিষয়। আর একটা হলো, বাঙালিদেরকে সেই কবিতার মতো, কবিতা যে শুধু আসলে নরম সেটা নয়, কবিতা শক্ত আছে, প্রতিবাদের কবিতা, সংগ্রামের কবিতা, প্রেমের কবিতা, বিদ্রোহের কবিতা, অনেক রকমের কবিতা আছে। তবে সাধারণত মানুষ এই কবিতা বলতে একটু নরম, কোমল, মোলায়েম এই বিষয়টাকেই বেশি মনে করে। তো কবিতার দেশ বলতে আমাদের বাংলাদেশকে বোঝানো হয়েছে। আর বাংলাদেশের অধিবাসীদেরকে, বাংলাদেশের নাগরিকদেরকে ওরা ভেবেছিল যে এরা তো বাঙালি অনার্য জাতি। এখানে অনার্য বলতে আসলে অশিক্ষিত, মূর্খ, অভদ্র এরকমটা বোঝানো হয়। ওদের দৃষ্টিতে আমাদেরকে ওরা এরকমটা করে ভাবতো। আসলে তো আমরা সেটা নই। আমরা আর্য হলো সভ্য, আর অনার্য বলে অসভ্য। কিন্তু ওরা আমাদেরকে অনার্য বা অসভ্য বলে অভিহিত করত। কিন্তু কাজে কর্মে দেখা গেল আসলে মূলত তারাই অসভ্য বা অনার্য। খর্বদেহ, খর্ব বলতে আসলে সাইজ একটু ছোট, আন্ডার সাইজ, শর্ট, তুলনামূলক বেটে যেটাকে আমরা বলি, একটু শর্ট। অনেক অনেক দেশের মানুষ আছে দেখবা যে অনেক উঁচু, লম্বা, বিশাল বডি এক একজনের। ভাত খায়, ভাত খায় যাদেরকে ভেত বাঙালি বলা হয়। ভেত বাঙালি মানে যারা ভাত খায়, শরীরটা থাকে একটু রসালো, নরম, কোমল এরকম টাইপের। তো সেই মানুষগুলো সাধারণত একটু ভীতু হবে বলেই ওরা মনে করেন। আর সেই মনে করার কারণে ওরা ভাবছিল যে এরা তো আসলে ভীতু, বাঙালি অনার্য, খর্বদেহ, ছোট মানুষ, এদেরকে অস্ত্র যদি দেখায়, ভয় দেখায়, মেরে ফেলবো, কেটে ফেলবো, অস্ত্র তাক করলে এরা ভয়ে ভীত হয়ে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, এরকম একটা চিন্তাধারা কিন্তু পাকিস্তানিদের মধ্যে ছিল। কিন্তু কি ঘটলো শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? অ আ ক খ বর্ণমালার পথে পথে তেপান্তর ঘুরে। কিন্তু কি ঘটলো শেষে? অর্থাৎ 9 মাস যুদ্ধের শেষ দিকে ওরা দেখতে পেল যে আসলে যেটা ভেবেছিলাম সেটা নয়। ওরা তো প্রতিরোধ করেছে, সংগ্রাম করেছে, গেরিলা যুদ্ধ করেছে, ওরা মরেছে, মেরেছে, ওরা ছেড়ে দেয়নি একেবারে। ওরা প্রতিরোধ করেছে, প্রতিশোধ নিয়েছে। এরকমটা করে তারা বুঝতে পারলো যে আসলে শেষ দেখাটা তাদের জন্য ভালো ছিল না। অ আ ক খ বর্ণমালার পথে পথে তেপান্তর ঘুরে। এই অ আ ক খ দিয়ে বোঝানো হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনের কথা। সেই ভাষা আন্দোলন থেকে প্রতিরোধ বা প্রতিবাদ শুরু হয়েছিল। পাকিস্তানিরা বলেছিল উর্দু অ্যান্ড উর্দু দ্য শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা যখন তারা মনে করেছিল যে উর্দুটাকেই বাঙালিদের উপরে চাপিয়ে দেব, তখন বাঙালিরা কিন্তু নিজেদের মাতৃভাষা বাংলাকেই আঁকড়ে ধরেছিল, উর্দুকে তারা না বলে দিয়েছিল।
প্রতিরোধ সংগ্রাম করেছিল। 21শে ফেব্রুয়ারি গায়ের জীবন শরীরের রক্ত দিয়ে বা ঢাকার পিচঢালা রাজপথ রঞ্জিত করে তারা নিজের অধিকারকে আদায় করেছিল। এই যে প্রতিরোধ করা, প্রতিবাদ করা, হ্যাঁ, এই সেখান থেকে শুরু হয়েছে। তারপরে 54 নির্বাচন, তারপরে 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এরপরে সর্বশেষ 71-এর মুক্তিযুদ্ধ। এই যে সমস্ত এক একটা ধাপ, স্টেপ পার হয়ে হয়ে এ পর্যন্ত এসেছে, সেটাকেই বলেছে যে পথে পথে তেপান্তর ঘুরে ঘুরে। হ্যাঁ, উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। যখন তারা মানুষদেরকে বাড়িঘর থেকে উদ্বাস্তু করে দিয়েছে, গ্রামের পর গ্রাম যখন তারা পুড়িয়ে দিয়েছে, মা বোনদেরকে ধরে নিয়ে তাদের ইজ্জত লুণ্ঠন করেছে, এ সমস্ত দেখে দেখে তাদের সন্তানরা কিন্তু সেই রক্ত ছুঁয়ে শপথ করেছিল। এবং একসময় তাদের ভিতরের যে বুকের ভিতরে ক্ষোভ, জমাট বাঁধা ক্ষোভ, ঘৃণার কার্তুজ হলো রাইফেলের গুলি বা গোলা বারুদ বর্ষণ করার যে সরঞ্জাম আদি, সেটাকে বলা হচ্ছে। সেই ঘৃণার কার্তুজ হয়ে একসময় ছুটে গিয়ে পাকিস্তানিদেরকে আক্রমণ করে তাদেরকে পরাভূত করেছিল। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদীর তীরে। বাঙালিদেরকে ওরা ভীতু মনে করেছিল, ওই যে বলেছিলাম, কিন্তু আসলে এরা সাহসী। হ্যাঁ, এমন সাহসী যে বাংলাদেশটাকেই সাহসী বলেছে, তার সন্তানরা তো আরো সাহসী হবে। তো সেই সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, এত এত মানুষদেরকে তারা হত্যা করেছে। এবং সেই হত্যার যে হত্যাগুলো যখন দেখেছে দেশের সাধারণ মানুষ, তখন সেটা দেখে কিন্তু তারা স্থির থাকেনি। তাদের ভিতরে প্রতিরোধের একটা স্পৃহা জাগ্রত হয়েছিল। রাত জেগে পাহারায়, কোথায় পাহারা দিচ্ছে তারা? বনে জঙ্গলে, পাহাড়ে, নদীর তীরে, ঘাটে, পথে ঘাটে, মাঠে, এমন কোনো জায়গা নেই, সব জায়গায় তারা পাহারা বসিয়েছে। তারা অস্ত্র কাঁধে নিয়েছে। তাদের কিন্তু সেরকম কোনো ড্রেস ছিল না, পোশাক ছিল না সৈনিকের। তারা লুঙ্গি পরেছে, লুঙ্গি পরে কাছা দিয়ে, এমনকি অনেক সময় গায়ে গেঞ্জি ছিল কি ছিল না, গামছা, বাঙালিদের একটা জিনিস ছিল গামছা। এই গামছাটা দুই রকম ব্যবহার, কোথাও কোনো জায়গায় দেখবা মাথায় বেঁধে নিয়েছে, কোথাও কোনো জায়গায় দেখবা কোমরে বেঁধে নিয়েছে। হ্যাঁ, এই গামছা হলো বেল্ট, সৈনিকের যে বেল্টের মতো তোমরা যদি মনে করতে পারো। আর লুঙ্গি পরে তারা কাছা দিয়ে তারপরে অস্ত্র ঘাড়ে নিয়ে, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এরকম করে কেউ শর্ট প্যান্ট পরেছে, কেউ বা সেরে লুঙ্গির ব্যবহার, কেউ গামছার ব্যবহার, এরকমটা করে তারা সেই বুকে মৃতের চাপা আগুন, ক্ষোভ, হ্যাঁ, সেটা প্রকাশ করতে গিয়ে রাত জেগে পাহারা দিয়েছে। কোথায়? বুড়িগঙ্গা পদ্মা নদীর তীরে। এগুলো কিন্তু প্রশ্ন হতে পারে যে এই কবিতার মধ্যে কোন কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এই যে বুড়িগঙ্গা পদ্মা নদী, কপিতে খাতায় দাগ দিয়ে রাখো, আন্ডারলাইন করে রাখো, এগুলো এমসিকিউ। তারপরে রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদীর তীরে, এটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে একটা ব্র্যাকেট দিয়ে রাখো, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো। ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে। এখানে ডাকাত পড়েছে গ্রামে, ডাকাত বলতে এই পাকিস্তানি হানাদারদেরকে বোঝানো হয়েছে। পাকিস্তানি হানাদাররা, ডাকাতরা যেরকম এরকম দা, সুরকি, চাকু, এ সমস্ত নিয়ে যখন আক্রমণ করে, তাদের যে ভয়ঙ্কর হিংস্রতা থাকে, তারা যেরকম সাধারণ মানুষদেরকে এলোপাথারি কুপিয়ে আহত করে, জখম করে, তাদের সবকিছু সর্বস্ব লুণ্ঠন করে নেয়, পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক সেরকমটা করে গ্রামে গঞ্জে চলে এসেছিল। মধ্যরাতে এসে তারা হঠাৎ করে আক্রমণ করে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে সবকিছু সর্বস্ব লুটতরাজ করেও নিয়ে যেত এবং আহত জখম করে ফেলে রেখে যেত, হত্যা নির্যাতন করত। এমন কোনো কাজ, হীন কাজ নেই যা তারা করেনি। ভাই বোন কে ঘুমায়, আসলে এখানে ঘুমের তো কোনো পরিবেশ ছিল না। সবসময় এক ধরনের আতঙ্ক বিরাজ করত সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ কি, সর্বশ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করত। জাগে নীল কমলেরা জাগে,
এখানে নীলকমল, এটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন। একটা ব্র্যাকেট দিয়ে রাখো, এই যে নীলকমলেরা জাগে। নীলকমলেরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এরকম করে প্রশ্ন হতে পারে। তাহলে নীলকমলেরা বলতে এখানে মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। মুক্তিযোদ্ধারা রাত জেগে পাহারা দিত, মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ প্রতিশোধ করতো, লড়াই সংগ্রাম করতো। হ্যাঁ, তারা যেহেতু এরকম করছে, আর বাড়িগুলোতে পুরুষ শূন্য, যুবক শূন্য থাকার কারণে মা বোন ছোট বাচ্চারা এরা কিন্তু আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিল। এরা ঘুমোতে পারতো না, সবসময় এক ধরনের ভয় শঙ্কা তাদের মধ্যে কাজ করত। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে প্রতিশোধে। হ্যাঁ, বাঘ যেরকম থাবা দেয়, একটা ভয়ঙ্কর, দেখতেই পাচ্ছ যে ভয়ঙ্কর একটা অবস্থা, এরকম ভয়ঙ্কর একটা অবস্থা ছিল সাধারণ বাঙালিদের মধ্যে। অর্থাৎ একটা কথা আছে না, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আমি যখন নিশ্চিত জানবো যে আমার আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই, তখন কি আমি আমার সামনে যারা থাকবে তাদেরকে কি আমি এমনিতে ছেড়ে দেব? তখন তো ভাববো আমি তো মরেই যাচ্ছে, সুতরাং 5 জনকে নিয়ে মরবো, এরকম একটা অবস্থা। গ্রেনেড উঠেছে হাতে, তখন এদের হাতে কি মারণাস্ত্র, অস্ত্র, সব ধরনের যার হাতে যা ছিল সে ধরনের অস্ত্র নিয়ে তারা তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কবিতার হাতে রাইফেল, এই নরম কোমল সাধারণ মানুষগুলোর মধ্যে যে মানুষগুলো ছিল শান্তিপ্রিয়, সেই শান্তিপ্রিয় মানুষগুলোর হাতে রাইফেল চলে আসলো। এবার বাঘের থাবা, বাঘ যেরকম তার লক্ষ্য নির্ধারণ করে তার থাবা যেরকম সফল করে ফেলে, সেটা কখনো ব্যর্থ হতে দেয় না, ঠিক সেরকম সাধারণ বাঙালিরা রাইফেল হাতে নিয়ে লক্ষ্য ভ্রষ্ট না করে, লক্ষ্য স্থির করে তাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করে গিয়েছে। ভোজ হবে আজ প্রতিশোধে, অর্থাৎ তাদের এই ভোজ মানে কি, এখানে আসলে খাওয়া দাওয়া, ভোজ তো খাওয়া দাওয়া, ঠিক এখানে খাওয়া দাওয়া নয়, তাদেরকে হত্যা করে প্রতিশোধ নিয়ে, তাদেরকে আহত জখম করে, তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিয়ে দেশটাকে স্বাধীন করতে পারাটাই হলো এই ভোজের আনন্দ উৎসবের কথা বোঝানো হয়েছে। এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল বলতে কি বোঝানো হয়েছে? একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো এখান থেকে রাইফেল পর্যন্ত। এবার বাঘের থাবা, ভোজ হবে প্রতিশোধে, এটাও কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। অর্থাৎ আমাদের সাথে তোরা যদি উল্টো পাল্টা কাজ করিস, আমি কি তোদেরকে ছেড়ে দেবো নাকি? আমাকে মারবি আর আমি কি চেয়ে চেয়ে বসে বসে দেখবো নাকি? এটা হয় না। সেটাই বলছে এরকম, আমাদেরকে হত্যা করেছ, আমাদেরকে বাড়িঘর পুড়িয়ে দিয়েছ, উপযুক্ত প্রতিশোধ আমরাও নেব। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, অর্থাৎ তুমি আমার সাথে যেরকম করবে আমিও তোমার সাথে সেই আচরণ করব। একটা কথা আছে না, টিট ফর ট্যাট, অর্থাৎ ইটটা মারলে পাটকেলটা খেতে হয়। তুমি যদি আমাকে অত্যাচার করো, আমিও তোমাকে ছেড়ে দেব না, সেই অত্যাচারের উপযুক্ত প্রতিশোধ নেব। খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। কান কেটে দেয়া মানে কি? অপমান অপদস্থ করা। তোরা তো ভেবেছিলি যে বাঙালি খর্বদেহ, ভাত খায়, ভীতু, কবিতার মতো নরম কোমল, এদেরকে অস্ত্র দেখিয়ে একদম মাত করে দেব, বিজয় অর্জন করে ফেলবো, সামনে আর এগোতে পারবে না, এরা সব আত্মসমর্পণ করবে। কিন্তু না, তোদেরকে তোরা তো অহংকার করেছিলি, তোদের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, আমরা সেই অস্ত্রশস্ত্রের মোকাবিলা করে তোদেরকে পরাজিত করে অপমান করে দিয়েছি, তোদের কান কেটে দিয়েছি। কান কেটে দেওয়া মানে আসলে কিন্তু চরম অপমানকে বোঝানো হয়েছে। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। অনেক দিন তো এদিকে সেদিকে উদ্বাস্তুর মতো বনে জঙ্গলের পাহাড়ে নদীর পাড়ে ঘাটে দেশের বাইরে অন্য জায়গায় গিয়েও কিন্তু অনেকে প্রশিক্ষণ নিয়ে আসছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, সেখানে ক্যাম্প গেড়ে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের দেশে এসে যুদ্ধ করেছে। তো এই যে একটা উদ্বাস্তু অবস্থা, এই যে একটা অস্থির অবস্থার মধ্যে, সেই অবস্থার থেকে তারা 1971 সালে 16ই ডিসেম্বর
যে বিজয় অর্জিত হয়েছিল, সেই সময় তারা ফিরে এসেছে রাত জাগা নির্বাসন শেষে। মানে এই যে ঘুমোতে পারেনি, নির্বাসিত অবস্থায় ছিল, নিজেদের বাড়িঘরে থাকতে পারেনি, সেই জায়গার থেকে ফিরে এসেছে। কিভাবে ফিরে এসেছে? এসেছে জননী বঙ্গে, মানে এই বাংলা মায়ের বুকে আমরা চলে এসেছি। কেমন করে? স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে, স্বাধীনতার পতাকা উড়িয়ে আমরা বিজয় অর্জন করে এসেছি। আমরা চমৎকার একটা কবিতা পড়লাম। কবিতাটা মোটামুটি আশা করি তোমরা বেশ বুঝতে পেরেছ। যদি প্রয়োজন হয় আরও দু একবার টেনে ভালো করে দেখে নিবা, দেখবা যে বুঝতে কোনো অসুবিধা থাকবে না। এই মুহূর্তে তোমাদের একটু শ্রেণীর কাজ করতে হবে, সেটা হলো কবিতাটা তো আমরা পড়লাম। এবার কবিতাটা পড়ে কবিতাটার মধ্য থেকে কি বুঝলাম, পাঠ পরিচিতির অংশ নয়, তুমি নিজের থেকে কবিতাটা সামনে রেখে তারপরে কবিতাটা দরকার বোধে আরও দুই একবার পড়বা। পড়ে কবিতার যে মূল বক্তব্য, সামারি, সারাংশ বা সারমর্ম যেটা, এই জিনিসটা, এই কাজটা তোমাকে করতে হবে এখন ক্লাসে। কবিতার মূল বক্তব্যটা নিজের ভাষায় লেখো। খাতা কলম রেডি? তোমাদের এই কবিতাটার মধ্য থেকে বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন, এখানে আমি একটু প্রশ্নগুলো এখানে লিখে দিয়েছি, এই প্রশ্নগুলো সবাই লিখে নাও ক্লাসের মধ্যে। এখন মূল বক্তব্যটা লেখার পরে এটাও লিখে নিতে হবে। বাড়ির কাজ থাকবে একটু। বাড়ির কাজটা হলো, এখানে 3টি প্রশ্ন আছে। বুকে চাপা মৃতের আগুন, কথাটি বুঝিয়ে লেখো। কবিতার হাতে রাইফেল বলতে কি বোঝানো হয়েছে? রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি, কথাটি ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্নের উত্তর বাসার থেকে সুন্দর করে লিখে নিয়ে আসবে। আর আগের স্লাইডে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সব কয়টা প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো একটু লিখে নিয়ে আসবে, লিখে নিয়ে যাবে, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে। আর এই 3টে প্রশ্নের উত্তর তোমরা লিখে নিয়ে আসবে, ঠিক আছে? প্রতিদিন ক্লাস শেষে আমরা একটি নীতিবিধানের কথা বলে থাকি। আমাদের আজকে সেই নীতিবিধানের বিষয়টি হলো আস্থা। আস্থাটা কি? আস্থা হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে রিয়েলাইজ করেছো, উপভোগ করেছো, অনুধাবনটা হয়েছে। বারবার করে পড়বে। পরবর্তী ক্লাসে আমরা কবিতার অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।